আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোভাবেই ঈদের ছুটি কাটিয়ে আসছো। বাসাতেই আছো, ঈদের ছুটি কাটিয়ে কেউ রাজশাহীতে আসছে, কেউ বাসায় আছে। তো ঈদের পরে তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। গতকালকেও ক্লাস হয়েছে, কিন্তু আমার সাথে আজকে প্রথম ক্লাস। এই জন্য সবাইকে শুরুতেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। এবং স্যার একটু জোরে কথা বললে সুবিধা হয়। কি স্যার একটু আরো জোরে জোরে? কথা বললে আরো জোরে কেন? আচ্ছা, আরেকটা দোয়া আছে। ঈদের সময় সাহাবায়ে কেরামরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে যে দোয়াটা পড়তেন সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে কবুল করেন। কি কবুল করেন? আমাদের আমল সমূহ কবুল করেন। আমাদের রোজা রাখছি আমরা, নামাজ পড়েছি রাত্রে, তারপরে ফিতরা দিয়েছি গরিব মিসকিনদেরকে, যত রকম আমল আমাদের আছে, নামাজ পড়েছি, সব যেন আল্লাহ কবুল করেন। অর্থাৎ পুরো রমজানের আমলটাই যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য সাহাবায়ে কেরামরা দোয়া করতো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার খুশি স্বরূপ ঈদ মোবারকও বলা যাবে, সমস্যা নাই। ঈদ মোবারক। তো আমাদের সাথে আছে তানভীর, আলিফ, মুজাহিদ, ইয়াদ, তারপরে আছে ইমাম, তারপরে আবির, মাহাথির, রোহিত। কি সবার ঈদের ছুটি কেমন কাটলো সবার? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। ইয়াদ, তারপরে আর রোহিত। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। তোমার নেটওয়ার্ক মনে হচ্ছে একটু দুর্বল এখানে। তারপরে আছে মাহাথির। জি স্যার, ভালোই কেটেছি। ভালোই কাটছে। নামাজ তো পড়লাম এবার মসজিদেই। অবশ্য আমাদের মাঠেও হালকা নামাজ হয়েছে, মসজিদে নামাজ পড়েছি আমরা। আর আবহাওয়া ভালোই ছিল ঈদের কয়েকদিনে, বৃষ্টি বৃষ্টির মতো একটা আবহাওয়া ছিল, বৃষ্টি হয়েছে ভালোই। জি স্যার। তো আজকে পরীক্ষা দিয়েছিলাম, দশম অধ্যায়ের উপরে প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষা যারা দেওনি পরীক্ষা দিয়ে দিও। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেট ও ফাংশন। এই দ্বিতীয় অধ্যায়ের উপরে রিভিশন। যেহেতু তোমাদের সামনে প্রি টেস্ট, এখন পুরা বই রিভিশন হবে, এরপরে বোর্ড প্রশ্ন করানো শুরু হবে। পুরা বইটা একবার রিভিশন দিয়ে বোর্ড প্রশ্ন সলভ করা শুরু করে দেবো আমি। বোর্ডের নাম দিয়ে দেবো, সেই বোর্ডের যতটুকু অংশ দেওয়া হবে ততটুকু। তো তোমরা সবাই বোর্ড প্রশ্ন সংগ্রহ করা শুরু করে দিও। বিশেষ করে 2000 2019, 18, 19, 20, তিনটা সাল। 21 সালের পরীক্ষা তো এখনো হয়নি। 18, 19, 20 এই তিনটা সালের বোর্ড প্রশ্ন সংগ্রহ করে নেবে সবাই। যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের প্রশ্নগুলো, ঠিক আছে? আমরা সলভ করা শুরু করব খুব শীঘ্রই। তার আগে একবার বইটা মোটামুটি একবার চক্কর দিয়ে আসি। তো আজকে শুরু হচ্ছে সেট। তো সর্বপ্রথম সেট কি, কে বলতে পারবে? একজন বলো, সেট কি? আমি বলবো স্যার। বলো, রোহিত বলো। এই বাস্তব বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমষ্টিকে সেট বলে। বস্তুর সুসংজ্ঞায়িত, একই বাস্তব ব্যাপার চিন্তা স্যার। জগতের বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে বলে, সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। বাহ, ঠিক আছে। এর পরের প্রশ্ন হচ্ছে, সেটকে প্রকাশ করা হয় কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। দুই দুই পদ্ধতিতে। পদ্ধতিতে। আচ্ছা, কি কি? তালিকা পদ্ধতি, সেট তালিকা গঠন পদ্ধতি আর পদ্ধতি। গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি।
আমাদের সাথে আরো এসে যুক্ত হয়েছে রাশেদুজ্জামান সজীব, রহিমা আক্তার রিয়া, তারপরে রিজওয়ান, এরপরে রুবাবা। তোমাদেরকেও ঈদ মোবারক, প্রথম ঈদের পরে প্রথম ক্লাস আজকে। সেটের নিয়ম কি কি, সেটের জন্য কি কি নিয়ম খাটে এটা কে বলতে পারবে? আমি ক্লাসে কিন্তু সুন্দর বলেছিলাম, 5টা নিয়মের কথা বলছিলাম। সেট 5টা নিয়ম মেনে চলে, সংজ্ঞার মধ্যেই আছে কিছু, আর কিছু অতিরিক্ত আছে। বলতে পারবে কেউ? আরো যুক্ত হয়েছে ইসমাইল, মায়েশা। যেমন সেট হচ্ছে 1 নাম্বার, নির্দিষ্ট হবে সেটের উপাদান কি হবে না হবে, এটা নির্দিষ্ট থাকবে। 2 নাম্বার হচ্ছে সেগুলোকে বাছাই করতে হবে, সেগুলোকে পৃথক করতে হবে, বাছাই করে পৃথক করতে হবে। 3 নাম্বার হচ্ছে বাছাই করতে হবে। 3 নাম্বার হচ্ছে পৃথক করতে হবে, কমা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার। দ্বারা ঘিরে থাকবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেটের উপাদানগুলোকে ঘেরাও করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, অন্য ব্র্যাকেট হবে না। আর 5 নাম্বার হচ্ছে একটা নামকরণ করতে হবে ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে। এগুলো হচ্ছে সেটের নিয়ম। তো তালিকা থেকে গঠন, গঠন থেকে তালিকার অনেক অঙ্ক আছে, তোমরা দেখছো, সেই অঙ্কগুলো করে ফেলবে। আজকে তো একদিনে তো সব অঙ্ক করা সম্ভব না, তোমাদের প্রবলেম থাকলে সেটা সলভ হবে, নাহলে একটু আলোচনা হচ্ছে, আর তোমরা পুরো অধ্যায়টা দেখে নেবে। সেটের উপাদান আছে না নাই বা কয়টা আছে সেই দিক দিয়ে সেট কয় প্রকার? 2 প্রকার। 3 প্রকার। 2 প্রকার না, 3 প্রকার। সেটের উপাদান আছে কি নাই বা উপাদান সংখ্যা গণনা করা যাচ্ছে কিনা, এই যে 3 প্রকার। হ্যাঁ হ্যাঁ বুঝতে 1 পেরেছি। নাম্বার হচ্ছে শূন্য সেট, যেখানে কোনো উপাদান নাই। শূন্য সেটকে হয় একেবারে অরি দেওয়া হয় এইভাবে, অথবা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হবে, ভিতরে কিছুই থাকবে না। এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। একসাথে দুইটাকে ব্যবহার করলে সেটা কিন্তু আবার শূন্য সেটের ভেতরে আবার আরেকটা শূন্য সেট হবে, মানে একটা শূন্য সেট পাওয়ার সেট একটা ফাঁকা কি বলে মানি ব্যাগের ভেতরে আরেকটা ফাঁকা মানি ব্যাগ, মানে একটা মানি ব্যাগের ভিতরে আরেকটা ফাঁকা মানি ব্যাগ। তো ভেতরের মানি ব্যাগটা ফাঁকা হলো, বাহিরের মানি ব্যাগের ভিতরে কিন্তু একটা আছে, একটা মানি ব্যাগ আছে। অথবা একটা বক্সের মধ্যে আরেকটা ফাঁকা বক্স, যদিও বাস্তবে কিছু নাই, কিন্তু একটা বক্সের ভিতরে কিন্তু বক্স আছে আরেকটা, সেই বক্সের মধ্যে ফাঁকা। সেটাকে বলা হয় ফাঁকা সেটের উপসেট, ফাঁকা সেটের পাওয়ার সেট। 2 নাম্বার হচ্ছে সসীম সেট। সসীম সেট মানে উপাদান সংখ্যা গুণে নির্দিষ্ট করা যায়। 3 নাম্বার হচ্ছে অসীম সেট। অসীম সেট মানে হচ্ছে উপাদান সংখ্যা গুণে নির্দিষ্ট করা যায় না। একটা অসীম সেটের উদাহরণ দাও তো। বাস্তব সংখ্যা সেট। বাস্তব সংখ্যার সেট, সকল স্বাভাবিক বিজোড় সংখ্যার সংখ্যার সেট, জোড় সেট। সংখ্যা, বেজোড় সংখ্যা, এগুলোর কোনো নির্দিষ্ট বলা যাবে না। মৌলিক সংখ্যার সেট সবই। এরপরে আরো অনেক কিছুই আছে, সবগুলো দরকার নেই। ক্রোমোজোরে আসি। ক্রোমোজোর একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রোমোজোর কাকে বলা হয়? ক্রোমোজোর কাকে বলে? 28 নম্বর পৃষ্ঠা দেখো লেখা আছে, এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে বলা হয় ক্রোমোজোর। এক জোড়া উপাদান, এক জোড়া, মনে করো 2, 3, এই যে এক জোড়া উপাদান, এই দুইটা উপাদানের মধ্যে কে প্রথম অবস্থানে থাকবে, কে দ্বিতীয় অবস্থানে থাকবে, এইভাবে নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে বলা হয় ক্রোমোজোর। ক্রোমোজোরের ক্ষেত্রে কোন ব্র্যাকেট দেওয়া হয়? ফার্স্ট ব্র্যাকেট স্যার। ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ক্রোমোজোর আর সেট দুইটা কিন্তু দুই জিনিস। এখানে উপাদান দুইটা, এখানে উপাদান দুইটা, কিন্তু সেটের মধ্যে অবস্থান নির্দিষ্ট না। ক্রোমোজোরের মধ্যে অবস্থান নির্দিষ্ট।
সেটের মধ্যে আমি ইচ্ছা করলে 3 কে আরেকবার লিখতে পারি, কিন্তু উপাদান সংখ্যা দুইটাই বোঝাবে। আর ক্রোমোজোমের মধ্যে তা করতে পারবো না। ক্রোমোজোমের মধ্যে সেটকে উপাদানগুলোকে 3 বার লেখা যাবে না। কাউকে ডবল লিখলে উপাদান বেশি হয়ে যাবে, তখন 3টে উপাদান হয়ে যাবে। তো জোড়া যেহেতু এখানে, তাহলে এখানে জোড়াই থাকবে দুইটাই। 2 বার 3 লিখলে উপাদান কয়টা বোঝাবে ক্রোমোজোমের মধ্যে? দুইটা। দুইটা, কিন্তু সেটের মধ্যে বোঝাবে একটা। আরেকটা বিষয় হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে যেহেতু অবস্থান নির্দিষ্ট, এদেরকে তো উল্টা পাল্টা করি। 3 2 আর 2 3 এক জিনিস ক্রোমোজোমের ক্ষেত্রে না না স্যার। না, কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু একই। সেটের ক্ষেত্রে একই। এটা গেল ক্রোমোজোর। যদি দুইটা ক্রোমোজোর সমান হয়, সেক্ষেত্রে ক্রোমোজোমের শর্ত অনুসারে কি পাওয়া যায়? প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। দ্বিতীয়টা। এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, যে অঙ্কগুলো সলভ করে ক্রোমোজোমের কি বলে দুইটা সমীকরণ নির্ণয় করতে হয়, সমীকরণ দিয়ে অঙ্ক সমাধান করতে হয়। এরপরে আসো কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কি? যদিও সরাসরি কার্তেজীয় গুণজের সংজ্ঞা দেওয়া নাই, কিন্তু বলা আছে যে দুইটা সেট থেকে তাদের উপাদানগুলো নিয়ে যদি অনেকগুলো ক্রোমোজোর গঠন করা হয়, তাহলে সেই ক্রোমোজোর গুলোর নিয়ে যে একটা সেট বলা হয় ওই দুইটা সেটের কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ মানে হচ্ছে, ধরো এ ক্রস বি, এটা হচ্ছে একটা কার্তেশীয় গুণজ। এক্ষেত্রে যে এক্স কমা ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে অনেকগুলো ক্রোমোজোর হবে, যে ক্রোমোজোরের প্রথম উপাদান থাকবে প্রথমটার কাছ থেকে, এ এর কাছ থেকে, আর দ্বিতীয়টা থাকবে হচ্ছে বি এর কাছ থেকে। এইটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। তাহলে কার্তেশীয় গুণজ হচ্ছে দুইটা সেটের উপাদানগুলোকে নিয়ে অনেকগুলো ক্রোমোজোর গঠন করা হলে সেই ক্রোমোজোর গুলোর সেটকে বলা হয় কার্তেশীয় গুণজ। এখানে অনেকের ব্র্যাকেটের ভুল হয় বেশি। কার্তেশীয় গুণজের ক্ষেত্রে ভেতরের গুলো জোড়া জোড়া গুলো সব কোন ব্র্যাকেট হবে? স্যার ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। আর সবার শেষের শুরু এবং শেষের দুইটা ব্র্যাকেট হবে দ্বিতীয় ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু অনেকেই কিন্তু ভুল করে, অনেকে মানে প্রচুর, যদিও ক্লাস 10-এ ওঠার পরে ভুলটা কমে, 9-এ বেশি থাকে। মনে করো 2 3-এর সাথে আমরা গুণ করব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তো না, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট হবে। 2 3-এর সাথে আমরা গুণ করব 5 6, তাহলে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 5, তারপরে হচ্ছে 2 6 3 5 3 6। এইভাবে ক্রোমোজোর গুলো হবে ফার্স্ট ব্র্যাকেটে, আর সবার বাইরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট। এখানে অনেকে অলসতা করে হোক বা ভুলে হোক, এই যে কমাগুলো দেয় না। কমাগুলো না দিলে কিন্তু অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে। কমা না দিলে তো এখানে হয়ে যাবে 25, এখানে কমা না দিলে হয়ে যাবে 26। এখানে কমা যদি না দাও তাহলে তো সবগুলো আলাদা আলাদা উপাদান হচ্ছে না, অতএব কমাগুলো দিতে হবে। আমাদের সাথে আরো আছে রোয়েনা আসছে, তারপরে আছে সাদিকুর রহমান রাফি। আচ্ছা, আরেকটা বিষয় সেটের মধ্যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। শক্তি সেট কাকে বলা হয়? মুজাহিদ বলো। মুজাহিদ, শক্তি সেট। হ্যাঁ বলো, শক্তি সেট কাকে বলে? সার্বিক সেট থেকে তার যে নিজের সেটটা সেটা বাদ দিলে তাকে শক্তি সেট বলে। ওটাতে কমপ্লিমেন্ট বলা হয়। সার্বিক সেট থেকে কোন সেট বাদ দেওয়া সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট বা পূরক সেট, বাংলায় বলে পূরক সেট। কিন্তু শক্তি সেট তো এটা না। শক্তি সেট কি, কে বলতে পারবে? আমি বলবো স্যার। কোন সেটের উপসেট। কোন সেটের উপসেট আমি বলি স্যার। কেমন কথা হলো?
হ্যাঁ বলো রোহিত বলো। স্যার স্যার কোন সেটের উপসেট সমূহকে নিয়ে যে সেট গঠন করা হয় সেটাকে শক্তি সেট বলে। বাহ, ঠিক আছে। কোন সেটের উপসেট গুলোকে নিয়ে, অর্থাৎ সম্ভাব্য সকল উপসেটকে নিয়ে, কোন সেটের সম্ভাব্য সকল উপসেটকে নিয়ে যে সেট গঠন করা হয় তাকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে একটা দুটো উপসেট না, যত উপসেট আছে সেখানে ফাঁকা আছে, সেখানে ওই সেট নিজেও আছে, ওই সেট নিজেও আছে এবং ফাঁকাও আছে, সব মিলে থাকবে কতগুলো? 2 টু দি পাওয়ার n সংখ্যক থাকবে। 2 টু দি পাওয়ার n, অর্থাৎ যদি কোন সেটে থাকে 3টা তাহলে পাওয়ার অফ সেটে উপসেট হবে, পাওয়ার অফ সেটের মধ্যে উপাদান সংখ্যাগুলো হবে, অর্থাৎ ওই সেটের উপসেট গুলো হবে হচ্ছে 8টা, 4টা থাকলে 16টা, এইভাবে 5টা থাকলে 32টা, 6টা থাকলে 64, তারপরে 28, এভাবে যাবে। আচ্ছা, এই যে ধরো একটা সেটের মধ্যে 3টা উপাদান আছে, এই সেটের মধ্যে 3টা উপাদান আছে, তাহলে অবশ্যই তার শক্তি সেটে থাকবে 8টা উপাদান। এই 8টার মধ্যে কয়টা উপাদান প্রকৃত সেট, প্রকৃত উপসেট, আর কয়টা অপ্রকৃত? বলবো স্যার, বলো। একটা বাদে সবগুলাই প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। ওই একটা কোন সেট? নিজের সেট নিজেই, সে সেট নিজেই হচ্ছে নিজেই যেটা, অপ্রকৃত। নিজেই যেটা সেটা হচ্ছে অপ্রকৃত, আর বাদ বাকি সবগুলো হচ্ছে প্রকৃত। আর শূন্য সেট থাকে একটা, তাই শূন্য অশূন্য উপসেট যদি বলা হয়, যদি বলা হয় অশূন্য, তাহলে একরকম হবে। যদি বলা হয় অশূন্য প্রকৃত অশূন্য, আর শুধু যদি বলা হয় উপসেট প্রকৃত উপসেট। এতে মনে করা আছে হচ্ছে 2 3 4, 3টা আছে। এখানে অশূন্য উপসেট কয়টা হবে? 7টা, শূন্যটা বাদ দিলে 7টা। প্রকৃত অশূন্য কটা হবে? 6টা, একটা আরো একটা কম। আর প্রকৃত উপসেট হবে 7টা, মোট উপসেট হচ্ছে 8টা। এরপরে আমরা জানি ভেন চিত্র সম্পর্কে অঙ্ক আছে। জন ভেন তিনি প্রথম ভেন চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করেন। তার নাম অনুসারে চিত্রের নাম হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র থেকে অঙ্ক খুব বেশি আসে, কিন্তু নৈর্ব্যক্তিকে আসতে পারে, সৃজনশীলে খুব বেশি আসে না। এরপরে হচ্ছে ফাংশন এবং অন্বয়, অন্বয় এবং ফাংশন। অন্বয় কাকে বলে কে বলতে পারবে? এটা উচ্চতর গণিতের মধ্যেও আছে। দুইটা সেটের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় অন্বয়। এটা সংক্ষেপে হলো, বইয়ের ভাষায় হলো না। দুইটা সেটের মধ্যে সম্পর্ক, অন্বয়ের অর্থ হচ্ছে, অন্বয়ের ইংরেজি হচ্ছে রিলেশন, অর্থ মানে এটার অর্থ হচ্ছে সম্পর্ক। সেই দুইটা সেটের সম্পর্ক রিলেশন, ঠিক আছে, অন্বয়। কিন্তু এটা বইতে যে বড় সংজ্ঞা দেওয়া আছে সেখানে বলা স্যার আমি বলি একটু। আচ্ছা বলো মাহাতির। এ ও বি দুটি অশূন্য সেট হলে এ ক্রস বি এর যে কোনো অশূন্য উপসেটকে এ থেকে বি এর একটি অন্বয় বলা হয়। এ আর বি কে কি তোমার অশূন্য হওয়া লাগবে? হ্যাঁ, লেখা নাই তো। যদি এ আর বি দুটি সেট হয়, এইটুকু লেখা আছে, এ আর বি কে অশূন্য লেখা নাই। যদি এ আর বি দুটি সেট হয় তবে তাদের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ হতে বি সেটের একটি কার্তেশীয় গুণজ কি বলে একটি অন্বয় বলা হয়। ঠিক আছে, তোমার পুরোটাই ঠিক আছে, শুধুমাত্র এ আর বি কে অশূন্য হইতে হবে কি হবে না এখানে লেখা আছে অশূন্য, এখানে কিছুই লেখা নাই। এ আর বি দুইটা সেট। তো সংক্ষেপে এইভাবে লেখা হয়, সংক্ষেপে হচ্ছে আর সাবসেট ইকুয়াল এ ক্রস বি, এটাকে বলা হয় অন্বয়। তার মানে অন্বয় হচ্ছে সর্বোচ্চ যদি হয় তাহলে কার্তেশীয় গুণজ এ ক্রস বি এর সমান হবে, অথবা তার চেয়ে কম হবে
কিন্তু একেবারে শূন্য হওয়া যাবে না, একটা উপাদান নাই এরকম হওয়া যাবে, এরকম এরকম হওয়া যাবে না, একটা উপাদান নাই এরকম হওয়া যাবে না। এটাকে বলে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজের অশূন্য উপসেট, যেটাকে বলা হচ্ছে অন্বয়। অন্বয়ের ডোমেন কাকে বলা হয়, রেঞ্জ কাকে বলা হয়? অন্যের প্রথম উপাদানের সেটকে ডোমেন বলে, আর দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ বলা হয়। কথাটা কমপ্লিট হয়নি, একটু ভুল হয়েছে। ভুলটা কি বলতে পারবে কেউ? ছোট্ট একটা ভুল। মাহাথির বলছে অন্বয়ের প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানের সেটকে বলা হয় রেঞ্জ। এই কথাটা কাছাকাছি হয়ে গেছে, ছোট্ট একটা ভুল আছে। স্যার উপাদান সমূহের, না তাও হলো না। ক্রোমোজোরের, যে রহিমা আক্তার রিয়া ঠিক বলেছে, এতক্ষণে কথা বলছে না। অন্বয়ের অন্তর্গত ক্রোমোজোর গুলোর, ঠিক আছে, এই ক্রোমোজোর শব্দটা বাদ গেছে। অন্বয়ের প্রথম উপাদান বলতে কি বোঝাচ্ছে, আর অন্বয়ের অন্তর্গত ক্রোমোজোরের প্রথম উপাদান বলতে কি বোঝাচ্ছে, একটু খেয়াল করো। এজন্য সংজ্ঞাটা কিন্তু এই শব্দ বাদ যাওয়ার কারণে কিন্তু সংজ্ঞাটা হলোই না। আচ্ছা, মনে করেন এটা একটা অন্বয়। এই অন্বয়ের প্রথম উপাদান কোনটা? এইটা 3 স্যার। উপাদান 1 3 4 পুরোটাই প্রথম উপাদান। তার মানে কি 3 4 হচ্ছে অন্বয়ের ডোমেন, আর দ্বিতীয় উপাদানে যে 5 7 এটা কি রেঞ্জ? তাহলে অন্বয়ের অন্তর্গত ক্রোমোজোর গুলোর প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমেন, আর অন্বয়ের অন্তর্গত ক্রোমোজোর গুলোর দ্বিতীয় উপাদানের সেটকে বলা হয় রেঞ্জ। তাহলে ডোম আর হচ্ছে রেঞ্জ আর। ডোমের ক্ষেত্রে হবে 3 আর 5, রেঞ্জ হবে 4 7। তো অন্বয় ফাংশন সম্পর্কে আরো অনেক আলোচনা উচ্চতর গণিতে আছে। সেক্ষেত্রে কি বলে, একটা ফাংশনের ডোমেন থাকে, কোডোমেন থাকে, রেঞ্জ থাকে, তারপরে কোডোমেনের যে উপাদানগুলো আছে, রেঞ্জের যে উপাদানগুলো আছে তাদেরকে ইমেজ বলে। ইমেজ, যার জন্য ইমেজ তৈরি হয় তাকে প্রি ইমেজ বলে। এগুলো অনেক আলোচনা উচ্চতর গণিতে আছে, আমাদের এখানে লাগবে না এত, সাধারণ গণিতে। এবং ফাংশনের মধ্যে অনেক রকম ফাংশন আছে, এক এক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, তো এরকম অনেকগুলো ফাংশন আছে। ওই সমস্ত ফাংশন না আমাদের এখানে কাজ নাই। একটা অঙ্কে আসে, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 23 নম্বর উদাহরণ, 37 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 37, উদাহরণ 23, ফাংশনের একটা অঙ্ক। এখানে বলা আছে হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল টু y কিউব মাইনাস 3y স্কোয়ার, y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস y। এটা হচ্ছে এফ ওয়াই এর মান, y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 বাই y ইন্টু 1 মাইনাস y। এখান থেকে লেখা আছে, দেখাও যে f of 1 by y equal to f of 1 minus y। এই অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে বুঝতে? এখানে শুধু ক্যালকুলেশনের কাজ। লেফট হ্যান্ড সাইডে যখন আমরা f of 1 by y বার করব, তখন এখানে y এর জায়গায় সব জায়গাতে কি বসাতে হবে, 1 by y বসাতে হবে। আর রাইট হ্যান্ড সাইডে যখন আমরা f 1 minus y বার করব, তখন সব জায়গায় বসাতে হবে 1 minus
ওয়াই। এটা কি কারো কোনো সমস্যা আছে এখানে? করতে পারবে সবাই? কোনো কথাই নাই কারো। আচ্ছা একটু খেয়াল করো তাহলে, লেফট হ্যান্ড সাইড ইয়েস স্যার, করতে পারবো। তুমি পারবে, কিন্তু আর কেউ কিছু বলছে না। তাহলে ওখানে 1/y, এখানে আমরা কি বসাবো? y এর জায়গায় 1/y, একবারে করলে y কিউব হবে 1/y³ মাইনাস 3/y স্কোয়ার প্লাস 1, নিচে হবে 1/y আর এখানে 1 মাইনাস 1/y, উপরে লসাগু হবে y কিউব, তাহলে 1 মাইনাস 3y প্লাস y কিউব, নিচে হবে হচ্ছে 1/y ইন্টু y মাইনাস 1 ডিভাইড বাই y। তো লসাগু y স্কোয়ার কাটাকাটি করলে হবে 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y ইন্টু y মাইনাস 1, এরকম আসবে, কারণ y কিউবের সাথে নিচের y স্কোয়ার কাটলে একটা y। এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইড যদি আমরা করি তবু একই জিনিসই আসবে। এখানে 1 মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস y হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস y ইন্টু 1 মাইনাস 1 প্লাস y। তো সূত্র বসালে 1 মাইনাস y কিউবের সূত্র হচ্ছে 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস y কিউব, এখানে 3 দেওয়া 3 মাইনাস মাইনাসে প্লাস 6y মাইনাস হচ্ছে 3y স্কোয়ার প্লাস 1, আর নিচে আসবে y ইন্টু 1 মাইনাস y। আচ্ছা উপরে কি কি কাটবে? 3y স্কোয়ার কেটে যাবে, এখানে আছে 1, এখানে 3 আর এখানে হচ্ছে 1, 1 1 2, 2 থেকে 3 বাদ দিলে মাইনাস 1, এখানে 6y এখানে মাইনাস 3y, তাহলে হবে প্লাস 3y, আর এখানে মাইনাস y কিউব ডিভাইড বাই y ইন্টু 1 মাইনাস y। আচ্ছা উপরের সাথে মিলাতে গেলে এখন কি করতে হবে? সর্বশেষ কাজ মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, অথবা মাইনাস কমন নিয়ে কাটাকাটি করলেও হবে। মাইনাস কমন 1 মাইনাস 3y প্লাস y কিউব, নিচে মাইনাস কমন y মাইনাস 1, মাইনাস মাইনাস কেটে গেল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তো পুরো অধ্যায়টাই তোমরা রিভিশন দিবে। রিভিশন দেওয়ার সিস্টেম হচ্ছে যে অঙ্কগুলো মনে হবে যে পারবো সেগুলো খুব সংক্ষেপে হালকা করে শুধু করে উত্তরটা দেখবে মিলে কিনা, আর যে অঙ্কগুলো একটু সমস্যা মনে হবে সেটা একটু ব্রড করে করতে হবে। আর যে অঙ্কটা একেবারেই মনে করো পারবো না, সেটা তো তোমাকে আবার পিছনে খুঁজতে হবে, বুঝতে হবে, না হলে পরবর্তী কোনো ক্লাসে প্রশ্ন করতে হবে কোনোভাবে বুঝতে না পারলে। এইভাবে ক্রমান্বয়ে রিভিশন দিতে হবে, ঠিক আছে? পুরা বইটা রিভিশন তোমাদের যদি কমপ্লিট হয় তাড়াতাড়ি, তাহলে আমরা বোর্ড সলভ করতে পারবো। বোর্ড সলভ করলে তখন দেখবে যে আলাদা রকম একটা যোগ্যতা চলে আসবে, সাহস চলে আসবে। ঠিক আছে সবাই, যারা পরে আসছো সবাই শুনে রাখো, তোমরা 2018, 19, 20 এই কমপক্ষে 3টা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করো। 2018-র মাত্র একটা প্রশ্ন সব বোর্ড মিলে, আর 19 আর 20-এর প্রশ্নগুলো লাগবে। তারপরে আরো অতিরিক্ত যদি কেউ পারো তাহলে 16 আছে, 17 আছে, 18 আছে, 16 17 আছে, এগুলো পরবর্তীতে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আগামী রবিবারের ক্লাসে। আর আগামী কালকের যে পড়া দেওয়া আছে 3য় অধ্যায়, ওটা তোমরা রিভিশন করে ফেলবে বাসাতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া